নির্বাচনকালে নিরপেক্ষ সরকার লাগতে পারে বললেন মির্জা ফখরুল। এমন মন্তব্যে আরেকটি 111-এর ইঙ্গিত দেখছেন নাহিদ হাসনাত। লন্ডন ক্লিনিকে প্রথম দফার চিকিৎসা শেষ। আজ লন্ডনে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। বিস্ফোরক মামলায় 16 বছর পর 178 বিডিআর সদস্যের মুক্তি। কারাগারের বাইরে স্বজনদের সাথে আবেগঘন পরিবেশ। নিরাপত্তা ঘাটতি সহ নানা সমস্যা। পাহাড় আর অরণ্যে অপরূপ প্রকৃতির লীলাভূমি বান্দরবানে এবার কমেছে পর্যটক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। শহীদ আসাদ দিবসের আলোচনায় তিনি এই প্রত্যাশার কথা জানান। আহমেদ সরদারের রিপোর্ট। 56তম শহীদ আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে শহীদ আসাদ পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ আসাদ ইতিহাসের অংশ। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে বিজয় এসেছে, স্বপ্ন পূরণ করতে হবে শহীদদের। একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এই সময় আগামী নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছিলাম, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আলোচনায় বক্তারা জানান, 53 বছর পর তারা শহীদ আসাদকে খুঁজে পেয়েছেন আবু সাইদ মুগ্ধের মাঝে। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা 31 দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান 31 দফার চাইতে আরো বেশি কিছু চায়। এত আত্মত্যাগ 71 সালকে নতুন করে, 90 সালকে নতুন করে জাগিয়ে তুলেছে 2024-এ, 2025-এ। আসাদের মন্ত্র ও স্বপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হবে? যারা জনগণতন্ত্র করবেন তারা শততা বিভক্ত হয়ে ভুল রাজনীতির পাকে নিমজ্জিত হয়ে গেছে। বৈরী আন্তর্জাতিক পরিবেশে জনগণতন্ত্রের মন্ত্র বাস্তবায়ন দুরূহ হয়ে গেছে। তবুও ঐক্য করতে হবে, জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। 24-এ শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সামনে আরেকটি 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আঁতাতের রাজনীতি করছে। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যু, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সহ নানা বিষয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালকের প্রশ্ন ছিল, এই সরকার নির্বাচন পর্যন্ত থাকবে এটা সবার ধারণা। এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে থাকে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এ সময় সঞ্চালকের দ্বিতীয় প্রশ্ন, সরকারের মধ্যে কি কোনো পরিবর্তন আসতে পারে?
জবাবে বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেহেতু ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছে। এখানে যদি সরকারের প্রতিনিধি থাকে তাহলে তো সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। একই সাথে বিএনপির মহাসচিব উল্লেখ করেন, তবে ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, আর সেটা হলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আভাস রয়েছে। নাহিদ ইসলাম মনে করেন, ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। যদিও অনেকে ছাত্রদের কথাও সেখানে বলেছেন বলেও ব্র্যাকেটে উল্লেখ করেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, সমগ্র বিএনপি এই অবস্থা নিয়েছে বলে মনে করেন না তিনি, বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে নাহিদ ইসলামের পোস্ট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে যারা মাঠ থেকে সরে যেত তারাই আতাতের রাজনীতি করছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জেলে থাকা, চিকিৎসা বঞ্চিত হওয়া এবং বেগম জিয়ার বয়স বিবেচনা করে নানা বিষয়ে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে। ২৩ জানুয়ারি লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সর্বশেষ আপডেটে এমন তথ্য জানালেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হয়েছে। গত ২ সপ্তাহের প্রায় সব রিপোর্টই হাতে এসেছে এবং কিছু রিপোর্ট পর্যালোচনার জন্য বাহিরে পাঠিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত। ২৪ জানুয়ারি সন্ধ্যায় যেতে পারেন তারেক রহমানের বাসায়। আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়াও ডাক্তার জাহিদ জানালেন,
লন্ডন ক্লিনিকের এই চিকিৎসায় সব দিক থেকে বেগম জিয়া কিছুটা সুস্থ রয়েছেন। এছাড়াও এসেছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় গেলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন, যেটি বলেছেন ডাক্তার জাহিদ হোসেন, এবং এই চিকিৎসার নেতৃত্ব দিবেন প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দীর্ঘ 16 বছর পর গাজীপুর কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর ও ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া 178 বিডিআর সদস্য। মুক্তি পাওয়া জওয়ানদের ফেরত পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর 1 থেকে 27 জন, কাশিমপুর 2 থেকে 95 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 13 জন সহ মোট 135 জনকে মুক্তি দেয়া হয়। পরিবারের বন্দী সদস্যের মুক্ত জীবনে স্বাগত জানাতে জড়ো হন তাদের স্বজনরা। জামিন পাওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে একে একে মুক্তি দেয়া হয় তাদের। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পান একসময়ের সৈনিকরা। কারা ফটকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আপনারা সবাই জানেন যে ওনারা সেনা কর্মকর্তা মারা গেছে, কিন্তু না, ওনারা আমাদের বিডিআর অফিসার ছিল, আমাদের পোশাক পরে ওনারা মারা গেছেন। যারা এই ঘটনায় চাকরি হারাইছে, বিশেষ করে 400-র উপরে সেনা কর্মকর্তা চাকরি হারাইছে, তাদের চাকরি এবং আমাদের যারা বিডিআর সদস্য মিথ্যা বিদ্রোহের নামে 18,500-র উপরে বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জন্য চাকরিতে পুনর্বহাল করা হয়। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতিগ্রস্ত ছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা যেন আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে, যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা সহ দেওয়া যায়। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হলো। বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদের একেবারে অহেতুক। আমি এই ঘটনার যারা প্রকৃত নায়ক তাদের সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে কঠিন শাস্তির দাবি করি। সে যেই হোক, বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ওই ঘটনায় করা হত্যা মামলার রায়ে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান 278 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জীবন্ত শেষ, সংসারও তছনছ হয়ে গেছে, টাকা পয়সাও নেই, ভবিষ্যৎ তো অন্ধকার। বিনা দোষে 16 বছর বন্দিদশা থেকে মুক্তির পর এভাবেই কথাগুলো বলছিলেন বিডিআর জওয়ানরা। পেনশন, চাকরি ফেরত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কেরানীগঞ্জ থেকে ইনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার ভোর থেকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় এই কিশোরীর নাম মালিহা জান্নাতি মলি। ঠাকুরগাঁ থেকে মায়ের সাথে এসেছেন। ওর বয়স যখন 3 মাস তখন তার বাবা সিপাহী মনসুরকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জেলে যেতে হয়। আমার জন্মের পর 3 মাস তখন থেকে আমার বাবাকে আমি দেখিনি, এমনি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি। এখন এতদিন পরে বাবাকে পাবো, তারপরে নতুন জীবনের মতো একটা। মলের মতো অসংখ্য মানুষের অপেক্ষা কারাগারের সামনে, কারো হাতে নানা রঙের ফুল, ফুলের মালা, কিন্তু অশ্রুসিক্ত সবার চোখ। বৃহস্পতিবার বেলা 1টায় খালাস পান 43 জন বিডিআর জওয়ান। সে সময় কারাগারের সামনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এত বছর পর প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরে মেয়ে, ছেলে, বাবা, মা, স্বজনরা গলায় পরিয়ে দেয় আনন্দমালা। আমার ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে। আজকে 16 বছর ছেলে জেলে, জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। এটার নিয়ে বিচার চাই আমি। যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার
ফেরত আসবো। 16 বছর কতটা অমানবিক জীবন ছিল তাদের, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জওয়ানরা। জীবন যৌবন সবই তো এখন শেষের দিকেই। আমার চাকরিটাই ছিল অবলম্বন, সেটা গেছে, বয়সটা গেছে, মা বাবার সেবা করতে পারেনি, কিছুই তো পারেনি, সবই তো শূন্য। রাষ্ট্রের কাছে দাবি করেন কলঙ্ক মোচনের এবং দোষীদের শাস্তি। হাসিনা সরকার যে আমাদের উপর যে নির্যাতন করেছে দিনের পর দিন, আমরা একটা ঘটনা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এক জায়গায় আমরা চাকরি করছি, শুধু চাকরির বিনিময়ে আমরা কয়েকদিন চাকরি, মাত্র 3 বছর, এই চাকরির বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা 16 বছর কি জেলখানা অতিবাহিত করলাম, কষ্টের বলে কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। এখনো যারা বিনা বিচারে কারাবন্দী, তাদেরও মুক্তি দাবি করেন খালাস পাওয়া জওয়ানরা। 16 বছর বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া শুধু কি আনন্দের? স্বজনদের কাছে এ দীর্ঘ প্রত্যাশার জীবন নতুন করে শুরু করার, নতুন কিছু প্রত্যাশার। তবে জীবন থেকে কেড়ে নেয়া এতগুলো বছরের জন্য যারা দায়ী, তাদের বিচারের প্রতীক্ষায় জাতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত 1:23 কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, বাংলাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 5.1। এছাড়া ভূমিকম্পটি ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে সংঘটিত হয়। এতে ভারতের কয়েকটি রাজ্যে কম্পন হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন, এরপর এটি থেমে যায়। এর অল্প সময়ের মধ্যেই আবার 2 থেকে 3 সেকেন্ডের মতো ফের সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাঁকুনির তীব্রতা কম ছিল। পাহাড় আর অরণ্যে ভরা অপরূপ প্রকৃতির সান্নিধ্য পেতে প্রতিদিনই বান্দরবানে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়ের পর পাহাড়, অরণ্যরাজি আর সূর্যাস্তের রং খেলা মন ভরিয়ে দেয় দেশি বিদেশি পর্যটক আর ভ্রমণ পিপাসুদের। তবে নিরাপত্তা সহ নানা কারণে অন্য সময়ের তুলনায় পর্যটক কমেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন SM ফয়েজ। একটু একটু করে পাহাড়ের বুকে হেলে পড়ছে সূর্য, যেন আবির ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। পাহাড়ের বুকে সূর্যাস্ত দেখতে টং রিসোর্ট সহ বান্দরবানের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের ভিড়। অপরূপ এই সৌন্দর্যের সাক্ষী হবার পাশাপাশি অনেকেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। রিসোর্ট বা পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত অবলোকনের অনুভূতি অনন্য। গোধূলির আলো ছায়ায় জীবনকে যেন নতুন করে দেখেন পর্যটকরা। খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্য খুবই সেফ। মানে যান্ত্রিক যে জীবনটা, ওখান থেকে আপনি যদি একটু রিল্যাক্স হতে চান, বান্দরবনে চলে আসেন। বান্দরবন শহর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা পর্যটন স্পট। এখানে তো বাংলাদেশের যে কোনো স্থানের চেয়ে এটা অনেক সুন্দর। 3 পার্বত্য জেলার কথা যদি বলি, আমি 3টাতে আমি ঘুরেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর এই বান্দরবান জেলা। জায়গাটাও অনেক সুন্দর, আর হচ্ছে যে নিরাপত্তাও মোটামুটি ঠিকই আছে। বান্দরবান জেলা শহরের কাছে রয়েছে কয়েকটি রিসোর্ট। এই পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার সুযোগ জায়গাটিকে পরিণত করেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। সবকিছু মিলায় আমার মনে হয় যে যদি কেউ পাহাড় দেখতে চায়, তাহলে তার অবশ্যই হচ্ছে বান্দরবনে আসতে হবে। এবং এই যে আমরা এখানে আসছি টং রিসোর্ট, এটা হচ্ছে শহরের খুব কাছে। ঘুরতে ভালো লাগে অনেক এই জায়গাগুলোতে, তাই আমরা বিকালবেলা এখানে আসি ঘুরতে, মন ফ্রেশ করার জন্য আর কি। অনেক ভালো একটা পরিবেশ, ছবি তোলা হোক, খাবার দাবার, রিভিউ অনেক ভালো, সবকিছু অনেক ভালো। প্রায় সময় এখানে আসা হয়, ঘোরাঘুরির জন্য খুবই একটা পর্যটকদের আকর্ষণীয় জায়গা। বাংলাদেশ অনেক সুন্দর। পর্যটনের ভরা মৌসুমে ভ্রমণ পিপাসুদের বরণে নানা আয়োজন হোটেল রিসোর্টে।
পাহাড় এবং শীতের মৌসুমে পর্যটক সবসময় ভরপুর থাকে, ওই তুলনামূলক এবার আমরা পর্যটক পাচ্ছি না। যারা আমাদের হোটেল বিজনেস, রিসোর্ট বিজনেস সবাই এখন আপাতত ডাল সিজন বলতে পারেন। এখন নতুনভাবে যদি আসা শুরু করে তাহলে মনে হয় আমার জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা আমরা হয়তো একটু বিজনেস করতে পারবো। তার জন্য সকল পর্যটকদের প্রতি আকর্ষণ করছি, বান্দরবান আসেন আপনারা, শীতের মৌসুমটা উপভোগ করেন পাহাড়ের সাথে। পর্যটনের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বড় সম্ভাবনা আছে দেশি এবং বিদেশি পর্যটকের ক্ষেত্রে, এবং বান্দরবনটাকে বান্দরবনের মতনই ইকো ফ্রেন্ডলি হিসাবেই উপস্থাপন করা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে যতই বলুক না কেন যে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য অনেক সুন্দর বা অনেক কিছু আছে, কিন্তু যখনই ওই যে আমি বললাম যখন পারমিশন বা যখন আপনি এটাকে প্রমোট করতে চাইবেন তখনই কিন্তু এক ধরনের নেতিবাচক ইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলিতে ঘুরছে। মানে আমাদের আসলে বলা দরকার নাই, যারা অলরেডি ওখানে গিয়েছে তারাই কিন্তু ফিরে এসে রিভিউ দিচ্ছে যে না এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে এখানে অনেক রেস্ট্রিকশন। নিরাপত্তা আর অনুমতি জটিলতার কারণে ডিম পাহাড়, থানসি, রাজা পাথর, তমাতঙ্গি বা সাঙ্গু নদীতে আপাতত যেতে পারছেন না পর্যটকরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বেক্সিমকো গ্রুপের বন্ধ সব কারখানা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে হলেও চালু রাখার দাবি জানিয়েছেন গ্রুপের কর্মকর্তারা। স্থগিত ব্যাংকের হিসেব চালুর পাশাপাশি 700 কোটি টাকার ঋণ সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবে প্রতিষ্ঠানগুলো। তবে তাদের দাবি মানা সম্ভব নয় জানিয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন বেক্সিমকোর ইস্যুতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর CMJF মিলনায়তনে সংবাদ সম্মেলনে বেক্সিমকোর প্রশাসন বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ এনামুল্লাহ আজিম এ দাবি জানান। প্রতিষ্ঠানটির টেক্সটাইল শাখার প্রশাসনিক প্রধান আব্দুল কাইয়ুম জানান বেক্সিমকো শিল্প পার্কের সব কোম্পানি বিক্রি করলে 15,000 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু লে অফ করলে 42,000 শ্রমিকের পাওনা পরিশোধ করতে খরচ হবে 22,000 কোটি টাকা। কর্মকর্তারা দাবি করেন সালমান এফ রহমান সহ বেক্সিমকোর খেলাপি ঋণের ব্যাপারে তারা কিছু জানতেন না। আরেক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন সাম্প্রতিক হামলা বা জ্বালাও পোড়াইয়ের সাথে বেক্সিমকোর শ্রমিকদের সম্পর্ক নেই। আরেক প্রশ্নের জবাবে বলেন সংবাদ সম্মেলনের বিষয়টি মালিকরা জানান, তবে তাদের পরামর্শে নয় পেটের দায়ে তারা এই পথ বেছে নিয়েছেন বলেও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা দাবি করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার লাগতে পারে বললেন মির্জা ফখরুল। এমন মন্তব্যে আরেকটি 111-এর ইঙ্গিত দেখছেন নাহিদ হাসনাত। লন্ডন ক্লিনিকে প্রথম দফার চিকিৎসা শেষ। আজ লন্ডনে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। বিস্ফোরক মামলায় 16 বছর পর 178 বিডিআর সদস্যের মুক্তি। কারাগারের বাইরে স্বজনদের সাথে আবেগঘন পরিবেশ। নিরাপত্তা ঘাটতি সহ নানা সমস্যা, পাহাড় আর অরণ্যে ভরা অপরূপ প্রকৃতি লীলাভূমি বান্দরবানে এবার কমেছে পর্যটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।